আচ্ছা, দেখতে পাচ্ছ তো? হুম দেখো, এটা যেটা টপিক সেটা হচ্ছে 16 জোন এন্ড, মানে 16 জোন অ্যান্ড 5 এলিমেন্ট, বা 16 জোন ইন 5 এলিমেন্ট। পাঁচটা যে হুম এলিমেন্ট আছে, বেসিক এলিমেন্ট, সেটা হচ্ছে হুম ওয়াটার, এয়ার, ফায়ার, হুম আর্থ আর স্পেস বা মেটাল, রাইট? এই পাঁচটা হুম এলিমেন্ট দিয়েই পুরো ইউনিভার্স ক্রিয়েট হয়েছে। আমরাও এই পাঁচটা এলিমেন্টের আন্ডারেই আছি, মানে হিউম্যান বডিও এই 5 এলিমেন্ট দিয়েই তৈরি। ঠিক আছে? তোমার আমার যে কোনো ভবন বা বাড়ি, তার মধ্যেও এই 5 এলিমেন্ট আছে। এবার এই 16 ডিরেকশনে 5 এলিমেন্ট কিভাবে ছড়িয়ে আছে সেটা এই স্লাইডটা দেখলে খুব ইজিলি তুমি বুঝে যাবে। ঠিক আছে? এর জন্য কোনো, মানে জাস্ট এটার একটা স্ক্রিনশট তুলে নাও, এন্ড তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে 5 এলিমেন্ট কিভাবে এই পাঁচটা 5 এলিমেন্ট কিভাবে এই 16 জোনের মধ্যেই আছে। হুম ঠিক এক্সিস্ট আছে? করে। এক্সিস্ট করছে। তো হুম দেখো, ফার্স্ট অফ অল, যদি ওয়াটার এলিমেন্ট, ওয়াটার যেখান থেকে সৃষ্টিটা শুরু হয়েছে, ঠিক আছে, রাইট? ওয়াটার এলিমেন্টে চারটে জোন আসে। ঠিক আছে? এক নম্বর হুম হচ্ছে, হুম হুম এক নম্বর জোন হচ্ছে তোমার নর্থ নর্থ ওয়েস্ট, রাইট? নর্থ। হুম এক নম্বর হচ্ছে নর্থ নর্থ ওয়েস্ট। সেকেন্ড হচ্ছে নর্থ জোন। থার্ড হচ্ছে নর্থ নর্থ ইস্ট। আর চতুর্থ নম্বর হচ্ছে নর্থ নর্থ ইস্ট। ইস্ট। তো দ্যাটস ওয়াই এই জায়গাটা ওয়াটার এলিমেন্টের আন্ডারে পড়ে। হুম বোঝা গেল? এই চারটে ডিরেকশন অনলি ওয়াটার এলিমেন্টের আন্ডারে পড়ে। দেন হুম আমরা আসছি এয়ার বা উড। এয়ার বা উডের আন্ডারে তিনটে জোন মেনলি আসে। এক নম্বর হচ্ছে ইএনই জোন, ইস্ট নর্থ ইস্ট জোন। একটা হচ্ছে ইস্ট জোন, আরেকটা হচ্ছে ইএসই জোন। ঠিক আছে? হুম হুম আচ্ছা, ফায়ার এলিমেন্টের আন্ডারে তিনটে জোন আসে অনলি। ঠিক আছে? ফায়ার এলিমেন্টের আন্ডারে আসে সাউথ ইস্ট, সাউথ সাউথ ইস্ট আর সাউথ জোন। ঠিক আছে? এই তিনটে জোন ফায়ারের আন্ডারে আসে। হুম আর্থ হুম এলিমেন্টে দুটো জোন আসে, একটা হচ্ছে সাউথ ওয়েস্ট, আরেকটা হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট। ক্লিয়ার? আচ্ছা, আর্থ এলিমেন্ট মানে এইদিকে বাস্তুপুরুষের পাটা থাকে না? রাইট, বাস্তু পুরুষের পা থাকে। ঠিক আছে? পাটা মাটিতে থাকে বলে আর্থ। ঠিক ঠিক। হ্যাঁ। আচ্ছা, আর এরপর স্পেস বা মেটালের জোন হচ্ছে নর্থ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট, ওয়েস্ট আর ওয়েস্ট সাউথ ওয়েস্ট। এই চারটে জোন মিলিয়ে আসে স্পেস বা মেটাল এর জোন। ক্লিয়ার? হুম তার মানে বুঝতে পারলে যে 16 জোন হুম কিভাবে 5 এলিমেন্টের আন্ডারে ঢুকলো। ক্লিয়ার? হুম এটা বোঝা হুম গেল তো এই পর্যন্ত? হুম 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 এই স্লাইডটা দেখলে অটোমেটিকলি তোমার মাথায় পুরো জিনিসটা যেটা আমি বোঝাবার চেষ্টা করলাম ওটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ওয়াটার এলিমেন্টের আন্ডারে অনলি চারটে জোন আসে, নর্থ নর্থ ওয়েস্ট, নর্থ, নর্থ নর্থ ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট। এয়ার বা উডের আন্ডারে তিনটে জোন আসে, ইএনই, ইস্ট আর ইএসি। সাউথ ইস্টের আন্ডারে সাউথ ইস্ট, সাউথ সাউথ ইস্ট অ্যান্ড সাউথ, এই তিনটে জোন আসে। আর্থ এলিমেন্টের আন্ডারে সাউথ ওয়েস্ট অ্যান্ড সাউথ সাউথ ওয়েস্ট, এই দুটো জোন আসে। আর স্পেস বা মেটেলের আন্ডারে চারটে জোন আসে, ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ওয়েস্ট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট। ক্লিয়ার? আচ্ছা, এই ফাইভ এলিমেন্টস কে যেভাবে ডিভাইড করেছে তার পিছনে কোনো রিজন আছে কি? কি ওয়েস্ট নর্থ ওয়েস্ট কে স্পেস বা মেটালে কেন রাখলো, নর্থ নর্থ ওয়েস্ট কে কেন নিল না? তার কোনো রিজন আছে কি? ওটাকে ওয়াটারে দিয়েছে, এটাকে স্পেস মেটালে দিয়েছে? দেখো, 16 জোন, এই যে 16টা জোন বা 16টা ডিরেকশন আছে, এই 16টা ডিরেকশন
এটা তখন বুঝতে পারবে যখন সাইকেল অফ ক্রিয়েশনটা বুঝবে, সমস্ত কিছুর পেছনে রিজন আছে, ঠিক আছে? এই চ্যাপ্টারটাকে আগে বোঝো, যে স্টেপ বাই স্টেপ পুরোটা বুঝবে, কেন কি জন্য কিভাবে এসছে, ঠিক আছে? কিন্তু তার আগে ফার্স্ট এই স্লাইডটাকে বুঝে নাও, যে 16 ডিরেকশন তো এতদিন জানলে, যে 16টা জোন আছে এবং 16টা জোনের অ্যাট্রিবিউটস জানলে, বাট 16টা জোনের অ্যাট্রিবিউটস এর পর এই 5 এলিমেন্ট কিভাবে 16টা ডিরেকশন জোনের মধ্যে আছে সেটাকে বোঝা ইম্পর্টেন্ট। তো বাড়ির যদি কোনো এলিমেন্ট ডিস্টার্ব হয়, তাহলে তোমার বডিরও যে 5 এলিমেন্ট আছে, সেই এলিমেন্টটা, যে ধরো আর্থ এলিমেন্টটা ডিস্টার্ব আছে তোমার বাড়ি, তো অটোমেটিকলি তোমার বডিতেও আর্থ এলিমেন্টটা কিন্তু ডিস্টার্ব করে দেবে। তার কারণ তুমি যে পরিবেশে আছো, সেই পরিবেশটা যদি খারাপ হয়ে যায়, তাহলে তুমি কিন্তু খারাপ হয়ে যাবে। বোঝা গেল? যদি আমাদের এই যে সাউথ ইস্ট, সাউথ ইস্ট এই ফায়ার এলিমেন্টটা ডিস্টার্ব হয়ে গেল, তাহলে তোমার বডির মধ্যে থেকেও ফায়ার এলিমেন্টটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। তোমার মধ্যে সেই ফায়ার স্পার্ক ব্যাপারটা থাকবে না, তুমি ক্যাশ লিকুইডিটি সেরকম ভাবে ধরে রাখতে পারবে না, তোমার পাওয়ার এন্ড কনফিডেন্সের অভাব হবে, এবং ইভেন তোমার নাম আর যশ বা তোমার রাত্রিরের ঘুম এই জিনিসগুলো খারাপ হয়ে যাবে। তো পার্টিকুলার আগে বুঝতে হবে যে প্রবলেম কোথা থেকে এসছে। ক্লায়েন্ট কোনো না কোনো প্রবলেমের কথা বলবে, হয় সে রাত্রিবেলায় ঘুমোতে পারছে না, বা তার কাছে ক্যাশ থাকছে না, তার সোশ্যাল অ্যাসোসিয়েশন নেই, বা সে তার অনেক বেশি ডিপ্রেশন। তো তোমাকে জোন আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট স্টেজে, সেটা আমি বলে দিয়েছি, যে পার্টিকুলার কোনো একটা প্রবলেম যদি ক্লায়েন্ট বলে, সেক্ষেত্রে কিন্তু আমরা জোনটাকে আইডেন্টিফাই করব, ঠিক আছে? কিন্তু এটা কোন এলিমেন্টটাকেও ডিস্টার্ব করছে সেটাও আমাদের জানা দরকার। পার্টিকুলার কোনো জোন যদি ডিস্টার্ব হয়, পার্টিকুলার কোনো একটা 5 এলিমেন্টের মধ্যে কোনো এলিমেন্টটাও ডিস্টার্ব হয়, সেই এলিমেন্টটাকেও আমরা আইডেন্টিফাই করতে পারবো, যদি আমরা এই চার্টটাকে ভালো করে বুঝতে পারি। ঠিক আছে? ঠিক। তাহলে এই স্লাইডটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? হুম, নেক্সট হুম। স্লাইডে আমি যাচ্ছি। স্ক্রিনশট তুলে নিয়েছো আশা করি। হুম, তুলে নিয়েছি, মাথা প্রায় বসেই গেল। বসে গেছে, তাই তো? আচ্ছা, এরপর এটারও এই স্লাইডটাই একটুখানি রিটেন ফরম্যাটে লেখা আছে, যে ওয়াটারের আন্ডারে 4টে জোন আসছে, নর্থ নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট। এয়ার বা উডের আন্ডারে 3টে জোন আসছে, ইস্ট নর্থ ইস্ট, ইস্ট অ্যান্ড ইস্ট সাউথ ইস্ট। ফায়ারের আন্ডারে 3টে জোন আসছে, সাউথ ইস্ট, সাউথ ইস্ট অ্যান্ড সাউথ। আর্থের আন্ডারে সাউথ ওয়েস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট আসছে, অ্যান্ড স্পেস বা মেটালের আন্ডারে ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট জোন আসছে। এটারও একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। আচ্ছা, তাহলে এই দুটো জিনিস বোঝা গেল, 16 ডিরেকশন কিভাবে এই 5 এলিমেন্টের আন্ডারে বসে আছে, রাইট? আচ্ছা, এবার তোমাকে আমি একটা জিনিস যেটা এক্সপ্লেন করছিলাম, সেই এক্সপ্লেনেশনটাকেও ভালো করে বুঝে নাও, যে বাস্তু অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। দেখি, আচ্ছা এই জিনিসটাকে বুঝিয়ে দিই। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং জিনিস। এটা একটা ভালো বাস্তু কনসালটেন্ট হতে গেলে এবং প্রবলেমকে একদম রুট থেকে যদি তোমাকে সলভ করতে হয়, তাহলে এই পার্টটাকে বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসটাকে বুঝতে হবে। এই টপিকটার নাম হচ্ছে 180 ডিগ্রি হিট। ক্লিয়ার? এইটার নাম হুম, হচ্ছে 180 ডিগ্রি হিট। এই হুম, জিনিসটা হুম, খুব ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটাকে ভালো করে বোঝো। দেখো 180 ডিগ্রি হিটে কি হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম যে পার্টিকুলার যদি কোনো ক্লায়েন্টের যদি কোনো প্রবলেম হয়, বা আমাদেরই যদি কোনো পার্টিকুলার প্রবলেম হয়, তাহলে সেটা পার্টিকুলার জোনকে ইন্ডিকেট করে, রাইট? হুম। আচ্ছা,
এবার ধরো কারোর ক্লিয়ারিটির অভাব আছে, যদি কারোর ক্লিয়ারিটির অভাব হয় তাহলে আমরা কোন জোনটাকে আগে সবার আগে প্রায়োরিটি দেব? নর্থ ইস্ট, নর্থ মানে মেন্টাল ক্লিয়ারিটি দা। মেন্টাল ক্লিয়ারিটি। তাহলে আমরা কাকে সবার আগে প্রাইম প্রায়োরিটি দিলাম? নর্থ ইস্টকে, রাইট? আচ্ছা, এবার নর্থ ইস্টে গিয়ে দেখলাম যে এর কোনো প্রবলেমই নেই, মানে এই জোনে কোনো অ্যাসার্চ না অ্যান্টি কালার করা হয়েছে, না অ্যান্টি অবজেক্ট আছে, ঘরটা ফাঁকা আছে, কোনো অসুবিধাই নেই। তাহলে আমাদের কাছে অপশন কি করে আছে যে ওর ক্লিয়ারিটিকে আবার আমরা ফিরিয়ে দিতে পারি, বা ক্লায়েন্টের যে এই প্রবলেমটা আছে, দেখো প্রবলেম না হলে তো ক্লায়েন্ট কোনো রকম ভাবে বলবেই না যে আমার এই প্রবলেমটা আছে, বাট ও মুখ থেকে যখন বের করছে যে আমার এই প্রবলেমটা আছে, তো ডেফিনেটলি ক্লায়েন্টের ওই সমস্যাটা ফেস করছে, তার ডিসিশন মেকিং ভুল হচ্ছে, বা হোয়াট এভার, যে তার মেন্টাল ক্লিয়ারিটি নেই, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক কমে গেছে, ঠিক আছে, বা তার পিস অফ মাইন্ডটা বেসিক্যালি নেই। তো পুরো সমস্ত কিছুর জন্য দায়ী তো নর্থ ইস্ট। এবার নর্থ ইস্টে আমি গিয়ে দেখলাম যে তার কোনো রকম সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে তার ঠিক 180 ডিগ্রিতে যে জোনটা আছে সেই জোনটাকে আমাদের কিন্তু কনসিডারেশনের পয়েন্ট রাখতে হবে। একটা সিম্পল কেস স্টাডি বলছি তাহলে বুঝতে পারবে। এরকম হয়েছিল যে একজন মানুষের তার মেন্টাল ক্লিয়ারিটির অভাবের জন্য একটা ক্লায়েন্ট আমার, তার লাইফে ডিসিশন মেকিং এবিলিটিস অনেক কমে গেছিল এবং তার লাইফে নেওয়া ডিসিশন অনেক ভুল হচ্ছিল, ঠিক আছে। কিন্তু আমি গিয়ে ফাইনালি নর্থ ইস্ট জোনে কোনো পার্টিকুলার অ্যাজ সাচ প্রবলেম আমি দেখতে পাইনি। ক্লিয়ার? নাও এবার যদি নর্থ ইস্টে প্রবলেম না থাকে, স্টিল সে যে প্রবলেমটা বলছে সেই প্রবলেমটা যদি এই ক্লিয়ারিটি রিলেটেড হয়, তাহলে ডেফিনেটলি আমরা সবার আগে কনসিডারেশনের পয়েন্ট নর্থ ইস্টকেই রাখবো। কিন্তু যদি নর্থ ইস্টে না কিছু পাই, দেন তার ঠিক 180 ডিগ্রিতে যে জোনটা আছে সেই জোনটা কিন্তু সমানভাবে রেসপন্সিবল। বোঝা গেল? কোনো জোনের, এটাকে বলা হয় 180 ডিগ্রি হিট, মানে তুমি যদি কোনো পার্টিকুলার জোনাল প্রবলেমকে সলভ করতে যাও, ডেফিনেটলি নর্থ ইস্টকে তোমাকে ট্রিট করতে হবে, বাট নর্থ ইস্টকে দেখার সাথে সাথে যদি 100% রেজাল্ট ক্রিয়েট করতে হয়, তাহলে তার ঠিক 180 ডিগ্রিতে সাউথ ওয়েস্ট জোন যেটা এক্সিস্ট করছে সেই জোনটাকেও আমাদের চেক করতে হবে, যে এই জোনে যদি ডিসব্যালেন্স থেকে থাকে, নর্থ ইস্ট চাহে লাখ ব্যালেন্স করে দাও, ও কিন্তু প্রপার রেজাল্ট ক্রিয়েট করে দেবে না। বোঝা গেল কি বললাম? তো মানে যে কোনো জোনের প্রবলেম যদি রিলেটেড সিমটমস পাই, তার অপোজিট জোনটাকেও আমাকে ব্যালেন্স করতে হবে। রাইট, ব্যালেন্স এখন হতেই পারে যে তার অটোমেটিকলি ব্যালেন্স আছে। আমরা সবার আগে দেখো নর্থ ইস্ট ক্লিয়ারিটি অফ মাইন্ডের জোন, অবভিয়াসলি আমি যদি নর্থ ইস্টে গিয়ে ফার্স্ট অফ অল ওখানে প্রবলেম দেখে নি, তা দেখো কোনো একটা প্রবলেম যদি এসে থাকে তাহলে সেই পার্টিকুলার জোনটা 70% রেসপন্সিবিলিটি ক্রিয়েট করে থাকে, মানে তার জন্য মানে সেই পার্টিকুলার জোনটাই তার 70% রেসপন্সিবল। সে ফর এক্সাম্পল নর্থ ইস্ট, ঠিক আছে, তার ক্লিয়ারিটির অভাব হয়েছে, তাহলে আমি ডেফিনেটলি কিন্তু কনসিডারেশনের পয়েন্ট আমি নর্থ ইস্টকেই দেব, আর 100% দেবো, কোনো অসুবিধা নেই আমার তাতে। কিন্তু 30% দায়ভার কিন্তু সাউথ ওয়েস্ট জোনও ক্যারি করে। বোঝা গেল? তো তার আমাদের রিজনটা কি, যে যে নর্থ ইস্টে যদি প্রবলেম থাকে সেটা ঠিক আছে, নর্থ ইস্ট আমরা ঠিক করলাম, ট্রিট করলাম, বাট সাউথ ওয়েস্টও কিছুটা পার্সেন্টেজ রেসপন্সিবল থাকে, মানে 180 ডিগ্রি আছে, তো রিলেশনশিপটা মানে কেমন করে হচ্ছে এদের মধ্যে 180 যে সাউথ ডিগ্রি, ওয়েস্ট? দেখো প্রত্যেক কটা জোন, এই দেখো নর্থের এরা একে অপরের সঙ্গে না ইন্টারলিঙ্কড, বুঝতে পারলে কি বললাম? প্রত্যেক আচ্ছা, কটা মানে জোন, নর্থ ইস্ট ব্যালেন্স হচ্ছে সাউথ ওয়েস্টের জন্য, মানে কি দেখো ওই কোনো যে সিস যেমনি থাকে, দুদিকে ইকুয়াল ওয়েট পড়ে গেলে ব্যালেন্স হয়ে গেল। মালটা ব্যালেন্স হয়ে যায়, রাইট? তো দেখো নর্থ এটা কি ক্রিয়েট করে? মানি অ্যান্ড অপরচুনিটি, রাইট? এবার যদি একটা মানুষের মানি অ্যান্ড অপরচুনিটি, মানি যদি না থাকে, তাহলে তার নাম যশ খ্যাতি হবে, কোনদিন ক্রিয়েট হবে? সে মেবি বহুত বিশাল ওয়েল কোয়ালিফাইড পারসন, বুঝতে পেরেছো?
তার হুম, যে হুম, হুম, অ্যাট্রিবিউটস গুলোকে সেগুলোকে ভালো করে দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে। ঠিক আছে? হুম, যদি একটা মানুষের পকেটে পয়সা না থাকে, মানি, বাল্ক মানি না থাকে, তার রাত্রিরে ঘুম আসবে? বুঝলাম। আসবে। তাই না। একে অপরের সঙ্গে, মানে এটা বলতে পারো যে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, এই জোনটা যদি হাজবেন্ড হয়, এই জোনটা ওয়াইফ, একটা আরেকটা জোনের সাথে ইন্টারলিঙ্কড। ঠিক আছে? দেখো, নর্থ নর্থ ইস্ট এই জোনটাকে বলা হয় হেলথ অ্যান্ড ইমিউনিটি জোন, রাইট? তাই হুম, যদি আমাদের কারোর হেলথ রিলেটেড ইস্যুস আসে, আমরা ডেফিনেটলি চেক আউট করবো যে নর্থ নর্থ ইস্টে কোনো টয়লেট নেই তো, নর্থ নর্থ ইস্টে হুম, কোনো অ্যান্টি অ্যাক্টিভিটিস হচ্ছে না তো, কোনো ভুল জিনিস নেই তো, হুম, নর্থ নর্থ ইস্টে কোনো ডাস্টবিন রাখা নেই তো, ডেফিনেটলি আমরা এটা দেখবো। বা অ্যান্টি কালার করা নেই তো, দেখবো। হুম, কিন্তু এই হুম, জোনটা যেমন হেলথ অ্যান্ড ইমিউনিটি জোন, তেমন ঠিক তার হুম, 180 ডিগ্রিতে সাউথ সাউথ ওয়েস্ট এই জোনটা হচ্ছে হুম, কোর হেলথের জোন। কোর হেলথ কি মানে? তোমার পেটের জোন। ঠিক আছে? হুম, ডাক্তার কিন্তু অলওয়েজ, যে কোনো ডাক্তারই আগে জিজ্ঞেস করে তোমার ডাইজেশন ক্লিয়ার আছে, পটি ক্লিয়ার হচ্ছে? কেন? তার কারণ পেট হুম, ক্লিয়ার থাকলে তোমার অলমোস্ট তোমার সমস্ত কিছু বডি কিন্তু কোনো হেভি ডিজিজেস হবে না। তার কারণ সাউথ ওয়েস্ট রেসপন্সিবল ফর কোর হেলথ, ইওর কোর হেলথ। তো প্রত্যেক কটা জোনের সঙ্গে প্রত্যেক কটা 180 ডিগ্রিতে যে জোনটা আছে সেটা কিন্তু ইন্টারলিক। মেবি এটা 70% রেসপন্সিবল, বাট অ্যাজ এ বাস্তু কনসালটেন্ট তুমি যদি শুধু অনলি ওই জোনটাকেই দেখো আর তার 180 ডিগ্রিতে সেই জোনটাকে কনসিডারেশনের পয়েন্টে না রাখো, মেবি হতে পারে যে তুমি 100% রেজাল্ট ক্রিয়েট করতে পারলে না। মেবি তুমি খানিকটা ওকে কিওর করতে পারলে, বাট 100% রেজাল্ট কিন্তু তুমি কোনোদিন ক্রিয়েট করতে পারবে না যতক্ষণ না তার 180 ডিগ্রিতে যে জোনটা আছে সেই জোনটাকে তুমি ইকুয়াল ইম্পর্টেন্স দিচ্ছ। হুম, বোঝা গেল কি বললাম? হুম, 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 তো প্রত্যেক কটা জোনের সঙ্গে ইন্টারলিঙ্কড। বোঝা গেল কি বললাম? হুম, 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 দেখো, সাউথ সাউথ ইস্ট এটা পাওয়ার অ্যান্ড কনফিডেন্সের জোন। যদি এই পাওয়ার অ্যান্ড কনফিডেন্স না থাকে তোমার, এই যে এই পাওয়ার অ্যান্ড কনফিডেন্স কিন্তু হেলথ, মেন্টাল হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল হেলথ দুটোর ক্ষেত্রেই রেসপন্সিবল। তার ঠিক 180 ডিগ্রিতে নর্থ নর্থ ওয়েস্ট জোন রেসপন্সিবল। একটা মানুষের যদি পাওয়ার অ্যান্ড কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু না তো সে খুব একটা ভ্যালু ক্রিয়েট করতে পারবে, মানে সে খুব অ্যাট্রাক্টেড লুকস ক্রিয়েট করতে পারবে, তার প্রতি অন্যর কোনো অ্যাট্রাকশন আসবে, না তো সে ফিজিক্যালি তার ওয়াইফকে সেই যে ইন্টিমেসিটা যেটা চাইছে প্লেজার, সেই বেড হুম, প্লেজারটাও হুম, কিন্তু হুম, দিতে পারবে না। তো হুম, 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 প্রত্যেক কটা জোনের সাথে রেসপন্সিবল। দেখো, হুম, সাউথ ইস্ট জোন যেটা ক্যাশ লিকুইডিটি হুম, জোন, এই সাউথ ইস্টের ঠিক হুম, 180 ডিগ্রিতে নর্থ নর্থ ওয়েস্ট জোন আছে। ঠিক আছে? যদি তোমার কাছে ক্যাশ লিকুইডিটি না থাকে, অলওয়েজ ক্যাশ ক্রাঞ্চ থাকে, তোমার সময় কিন্তু, মানে তুমি যদি কাউকে হেল্প না করো, তোমার কাছে পকেটে পয়সা আছে, সে ফর এক্সাম্পল সাউথ ইস্ট যদি ব্যালেন্স থাকে তাহলে তোমার হাতে পকেটে লিকুইড ক্যাশ থাকবে, মানে যদি কারোর দরকার পড়ে তাহলে তুমি তাকে টাকা দেওয়ার সামর্থ্য রাখো। বোঝা গেল কি বললাম? লিকুইড ক্যাশ মানে হাতে, যদি তোমার হুম, বন্ধু তোমার কাছে চায় যে ভাই আমাকে 10,000 টাকা দাও, এবার সাউথ ইস্ট যদি হুম, ব্যালেন্সড ম্যানারে থাকে তাহলে ওই 10,000 টাকা দেওয়ার জন্য তোমার ক্ষমতা থাকবে। এবার তুমি হুম, যদি হুম, আজ 10,000 টাকা দাও ওকে, তাহলে কোনোদিন যদি তোমার টাকার প্রবলেম থাকে তাহলে কিন্তু ওই বন্ধুটা তোমাকে আবার হেল্প করবে, রাইট? এবার নর্থ হুম, ওয়েস্ট কিন্তু এই সাপোর্ট অ্যান্ড ব্যাংকিং এর জোন। তো তোমার সাপোর্টটা কিন্তু সাকসেসফুলি ডান হবে। কিন্তু যদি তোমার সাউথ ইস্ট ডিসব্যালেন্স হয়ে যায়, লিকুইড ক্যাশ ক্রাঞ্চ যদি হয়ে যায়, তুমি কাউকে হেল্প করার জায়গায় থাকবে না, ইনফ্যাক্ট তুমি নিজেকেও হেল্প করতে পারবে না। ফলত তোমার সাপোর্ট পার্টটাও কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। সাপোর্ট পার্টটা ডিস্টার্ব হবে মিন্স বাড়িতে যারা থাকবে তাদেরকে ইনফ্লুয়েন্স করবে এনার্জি, যদি বাইরে কেউ আছে তার তার কাছ থেকেও ইনফ্লুয়েন্স হয়ে যাওয়াটা কি স্বাভাবিক এটা বাড়ির এনার্জি থেকে? বিকজ বন্ধুকে আমি লোন দিলাম সাপোজ,
ওকে দিলাম, ও তো আমার বাড়িতে থাকছে না, বাস্তু তো ওই জায়গায় এরিয়ার এনার্জি যেখানে আমরা বাস করছি। হুম এবার ওর বাড়িতে কি এনার্জি আছে না আছে, সেই এনার্জিটাকে আমি কি নিজের বাড়ি থেকে রিলেট করতে পারবো যে আমি নিজে ব্যালেন্স রেখেছি তো ওর কাছ থেকে আমি সাপোর্ট পেয়ে যাবো? আমি কি বললাম, সাউথ ইস্ট জোন হচ্ছে ক্যাশ লিকুইডিটি জোন। একটা এক্সাম্পল বোঝো, হুম সাউথ ইস্ট লিকুইড ক্যাশ যদি তোমার কাছে থাকে, তাহলে কারোর যদি দরকার পড়ে, তুমি নিজেকে হুম এবং অন্যকে দুজনকেই হেল্প করার জন্য সমর্থ থাকবে, রাইট? তো তুমি হুম যদি আজকে সাউথ ইস্ট ব্যালেন্স করো, অন্য কাউকে হেল্প করো, নেক্সট টাইম তো তোমার সাপোর্ট সিস্টেমটাও স্ট্রং হয়ে গেল। আর হুম যদি তোমার হুম সাপোর্ট সিস্টেম সাউথ ইস্ট খারাপ হয়ে যায়, লিকুইড ক্যাশ না থাকে, কাউকে হেল্প যদি করতে না পারো, তুমি কি করে আশা করছো যে হেল্পটা তুমি পাবে যখন তোমার দরকার থাকবে? হুম গিভ এন্ড টেক পলিসি, বুঝতে পারছো আমি কি বলছি? হুম 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 তো আজকে যদি তোমার সাউথ ইস্ট ব্যালেন্স থাকে, লিকুইড ক্যাশ যদি থাকে, অন্যের সাহায্য যদি তুমি করো, যেদিনকে তোমার দরকার পড়বে সেদিনকে অন্যের সাহায্য পাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিয়ার? তো প্রত্যেক কটা বলার বক্তব্য এই যে প্রত্যেক কটা জোন একে অপরের সাথে ইন্টারলিঙ্ক, ফার্স্ট অফ অল এটা বুঝতে হবে। এবং কোনো যদি তোমাকে 100% রেজাল্ট ক্রিয়েট করতেই হয়, তাহলে কিন্তু তোমাকে তার 180 ডিগ্রিতে যে জোনটাই আছে না কেন, সেই জোনটাকেও কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে ব্যালেন্স করতে হবে। ক্লিয়ার? সেই জন্য হুম এইখানে দেখো যে প্রত্যেক কটায় মার্ক করা আছে যে যেটার 180 ডিগ্রিতে আছে। ইস্টের 180 ডিগ্রিতে কে আছে? ওয়েস্ট। হুম হুম তাই দেখো এখানে দুটো লাভ সাইন দেওয়া আছে, ওয়েস্টেও দুটো লাভ সাইন দেওয়া আছে। ইএন এর 180 হুম হুম ডিগ্রিতে ওয়েস্ট সাউথ ওয়েস্ট, এখানেও গোল মার্ক করা আছে, এটাও গোল মার্ক করা আছে, রাইট? এরকম ভাবে দেখবে হুম প্রত্যেক হুম কটার যেটার সঙ্গে যেটা 180 ডিগ্রিতে আছে, আমি কিন্তু অলরেডি মার্ক করে দিয়েছি বোঝার সুবিধার্থে। ক্লিয়ার? বুঝতে হুম হুম অসুবিধা হুম হবে না যে কোনটা কোন জোনে এক্সিস্ট করছে, হুম মানে কে কার 180 ডিগ্রিতে এক্সিস্ট করছে, সেটা তুমি হুম ইজিলি হুম এই চার্টটা দেখলে ফাইন্ড আউট করতে পারবে। বোঝা গেল? ওকে। ঠিক আছে। নর্থ ইস্টের 180, আমি একবার জাস্ট বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। নর্থ ইস্টের 180 ডিগ্রিতে সাউথ ওয়েস্ট আছে, ইস্ট নর্থ ইস্টের 180 ডিগ্রিতে ওয়েস্ট সাউথ ওয়েস্ট আছে, ইস্ট এটা সাউথ ইস্ট। অটোমেটিক বোঝা যাচ্ছে, ক্লিয়ার। ব্যাস ব্যাস, তাহলে যেমনি এই জিনিসটা একদম আরামসে দেখলেই তুমি বুঝতে পারবে। যেমনি ইএসসি আছে, তো ইস্টের অপোজিট কি হয়? ওয়েস্ট হয়। সাউথের অপোজিট কি হয়? নর্থ হয়। আবার ইস্টের কি হয়? তো ওয়েস্ট হয়। তো ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ রাইট, ওয়েস্ট, ক্লিয়ার হয়ে যাচ্ছে। একদম ঠিক আছে। তো এইটাকেই বলা হয় 180 ডিগ্রি হিট। তার মানে যখনই আমরা কোনো ক্লায়েন্টের প্রবলেম সলভ করব, পার্টিকুলার কোনো জোনকে দেখব, তার ঠিক 180 ডিগ্রি জোনটাকেও, আমার বলার বক্তব্যই, তার 180 ডিগ্রিতে যে জোনটা আছে সেই জোনটাকেও আমার ব্যালেন্স করতে হবে। ঠিক। ক্লিয়ার? হুম হুম আচ্ছা, 180 ডিগ্রি হিটের কনসেপ্ট বোঝা গেল? হুম এইবার যেটা বোঝাবো সেটাকে বলা হয় সাইকেল অফ ক্রিয়েশন। ঠিক আছে? সাইকেল অফ আচ্ছা। ক্রিয়েশন, এটাকে আগে বুঝতে হবে। সাইকেল অফ ক্রিয়েশন এটা হচ্ছে সৃষ্টির ইতিহাস, মানে সৃষ্টিটা কিভাবে শুরু হয়েছে, রাইট? যখন হুম আমাদের এই পৃথিবীটা মানে ফার্স্ট এসেছিল, গ্যালাক্সিতে বিগ ব্যাং যখন হয়েছিল, ফাইনালি আর্থ যখন এসছিল, তখন তার মধ্যে ফার্স্ট এলিমেন্ট ছিল ওয়াটার। ক্লিয়ার? যখন ফার্স্ট হুম হুম এলিমেন্ট যেটা এসছিল, হুইচ ইজ ওয়াটার, ঠিক হুম আছে? হুম ওয়াটারের পর শ্যাওলা জন্মেছিল, শ্যাওলা হুম থেকে হুম আস্তে আস্তে গাছ ক্রিয়েট হয়েছিল, এবং গাছ থেকেই এয়ার মানে অক্সিজেন তার জন্ম হয়েছিল। ঠিক আছে? ওয়াটার দেন এয়ার বা উড আসলো, গাছে গাছে দেন ঘষা লাগলো, ফায়ারের ক্রিয়েশন হলো। ফায়ার যখন নিভে গেল, তখন ছাইয়ে কনভার্ট হয়ে যায়, সেটা আর্থে কনভার্ট হয়, এবং আর্থ থেকে স্পেস বা মেটালের ক্রিয়েশন হয়। আর্থের নিচে
স্পেস বা মেটাল ক্রিয়েশন হয়, এন্ড মেটাল আবার মেল্ট হয়ে ওয়াটারে কনভার্ট হয়ে যায়। বোঝা গেল? তো এটাকে বলা হয় সাইকেল অফ ক্রিয়েশন। ক্লিয়ার? সাইকেল অফ ক্রিয়েশন মানে কে কাকে ক্রিয়েট করলো। ওয়াটার ক্রিয়েট করলো এয়ার বা উডকে, এয়ার বা উড ক্রিয়েট করলো ফায়ারকে, ফায়ার ক্রিয়েট করলো আর্থকে, আর্থ ক্রিয়েট করলো স্পেসকে বা মেটালকে, আর স্পেস বা মেটালকে ক্রিয়েট করলো, স্পেস বা মেটাল আবার ক্রিয়েট করলো কিন্তু ওয়াটারকে। তো এটাকে বলা হয় সাইকেল অফ ক্রিয়েশন। ক্লিয়ার? দ্যাট ইজ কল্ড সাইকেল অফ ক্রিয়েশন। ক্লিয়ার? ঠিক আছে, এটা খুব ইজি জিনিস, মানে শুধু এইটুকুনি মাথায় রাখতে হবে, এটার স্ন্যাপশটও তুলে নাও যে কে কাকে ক্রিয়েট করলো। আচ্ছা, এটা যে ক্রিয়েশনটা হয়েছিল, অ্যাকচুয়াল ক্রিয়েশন কি এটাই এরকম ভাবেই হয়েছিল? না, বাস্তু শাস্ত্রটাকে বোঝার জন্য এই ক্রিয়েশনটাকেই তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর অ্যাকচুয়ালিও যদি দেখা হয়, তুমি যেটা বলছো যে রিয়েল এক্সিস্টেন্স হয়েছিল বা এটা কি সত্যি এইভাবেই ক্রিয়েট হয়েছিল, তো সৃষ্টিটা কিন্তু এইভাবেই তৈরি হয়েছিল। ঠিক আছে? কাল কেন কি কাল রাতে আমি এটা পড়ছিলাম, মানে হ্যাঁ, দু হ্যাঁ, চার দিন ধরেই পড়ছি হ্যাঁ, হ্যাঁ, ভাগবত গীতা। এটাতে লেখা আছে আগে ক্রিয়েট হয়েছে মানে আকাশ, দেন ওখান থেকে এয়ার ক্রিয়েট হয়েছে, এটাতে ক্লিয়ারলি মেনশন আছে। দেন ওই সাইকেলটা রান করেছে, তারপর ফায়ার এসছে, এয়ার এর মধ্যে ঘর্ষণে হয়েছে ফায়ার, এন্ড দেন এয়ার এয়ারে ঘর্ষণ ওখান হয়েছে থেকে ফায়ার? বুঝতে ফ্রিকশন পারলাম। এয়ার। দাঁড়া এক সেকেন্ড তোমাকে বলে দিচ্ছি, কালকেই দেখছিলাম। মানে সাগর में कोई कितना মানে এয়ার এয়ার মধ্যে আমি যতদূর পড়লাম, প্রথমে আকাশ এসছে, তার মধ্যে এয়ার এসছে, দেন এয়ার যখন বইতে শুরু করেছে মানে এয়ারের ফ্রিকশনের জন্য ফায়ার ইগনাইট হয়েছে, তারপর ওটা যখন ভাপ হয়েছে, কন্ডেনসেশন হয়ে জল জন্মেছে, তারপর ইয়ে জন্মেছে, তারপর ইয়ে আর্থ জন্মেছে ওই জল থেকে। তো এরম করে তৈরি হয়েছে। দেখো প্রথমে স্পেস মাইথোলজিক্যাল, এসছে। দেখো এক মিনিট, মাইথোলজিক্যাল কনটেক্সট আর এই কনটেক্সট তোমার একটু কন্ট্রাডিক্টরি লাগতে পারে, ঠিক আছে? হ্যাঁ, বাট হ্যাঁ, যেটাকে হ্যাঁ। সাইকেল অফ ক্রিয়েশন বলা হয়, যেটা আমাদের হোমের ক্ষেত্রে বা বাস্তু ব্যালেন্সিং এর ক্ষেত্রে আমাদের যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই ফরমেশনটা কিন্তু আমাদেরকে মানতে হবে বা এই ফরমেশনটাকে আমাদের মাথায় রাখতে হবে, যে ওয়াটার ক্রিয়েট করলো এয়ার বা উডকে, এয়ার বা উড ক্রিয়েট করলো ফায়ারকে, ফায়ার ক্রিয়েট করলো আর্থকে, আর্থ স্পেস বা মেটালকে, আর দেন আবার এই মেটালটা কিন্তু কনভার্ট হয়ে যায় ওয়াটারে। বোঝা গেল? দ্যাট ইজ কল সাইকেল অফ ক্রিয়েশন। ঠিক আছে? এবং এই যে এলিমেন্টের এইবার যে সিম্বল গুলো দেখছো, এইটাই কিন্তু তোমার সিম্বল গুলো তুমি জেনে যাবে যে ওয়াটারের শেপ হচ্ছে ওয়েবি, এয়ার বা উডের গাছের শেপ, গ্রিননেস। না না আমি শেপের কথা গাছের বলছি, গ্রিনারি। আই এম ও টকিং আচ্ছা, অ্যাবাউট শেপস। ঠিক আছে? ওকে। ফার্স্ট অফ অল ওয়াটারের শেপ, ওয়াটার, তোমার ওখান থেকে নয়েজ আসছে, ওয়াটারের শেপ হচ্ছে ওয়েভি, ওয়াটারের শেপ হচ্ছে ওয়েভি, এয়ার বা উডের শেপ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, দেন ফায়ারের শেপ হচ্ছে ট্রায়াঙ্গুলার, আর্থ স্কোয়ার, স্পেস বা মেটাল হচ্ছে তোমার রাউন্ড। ক্লিয়ার? ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে সাইকেল অফ ক্রিয়েশন। আচ্ছা, সাইকেল অফ ক্রিয়েশনে একটা জিনিস বুঝে নাও, যে একে জন্ম দিচ্ছে মানে ইট মিনস ওয়াটারের থেকে এয়ারের জন্ম হলো, এয়ার বা উডের জন্ম হলো, তার মানে কে কার প্যারেন্টস হলো? ওয়াটার প্যারেন্ট হলো এয়ার। রাইট। আর ফায়ারের প্যারেন্ট কে হলো? এয়ার। রাইট। আর আর্থের প্যারেন্ট কে হলো? ফায়ার। আর স্পেসের প্যারেন্ট কে হলো? আর আর ওয়াটারের প্যারেন্ট কে হলো? ওয়াটার প্যারেন্ট কে হবে? স্পেস বা মেটাল, ও আচ্ছা, স্পেস। স্পেস বা স্পেস বা মেটাল। মেটাল। ওয়াটার তো ফার্স্টে এসেছিল না, মানে সাইকেল অনুযায়ী বলতে গেলে তাহলে ওরকম করে দেখতে পারি। হ্যাঁ, কিন্তু কে কার প্যারেন্ট, এই এই সাইকেলটা আমি তোমাকে এটা জাস্ট বোঝার সুবিধার জন্য বলছি, কে কার প্যারেন্ট, এরও তো আচ্ছা, কারোর না কারোর ঠিক আছে বাবা হতে হবে রে বাবা।
মানে এ তো জাস্ট লাইক এরকম, আমি এটা বোঝার সুবিধার্থে বলছি। ওকে বোঝা গেল? কে কার প্যারেন্টস হচ্ছে সেটাকে আগে বোঝো। ওয়াটার এয়ার বা উডের প্যারেন্ট, ফায়ারের প্যারেন্ট হচ্ছে এয়ার বা উড, তেমন আর্থের প্যারেন্ট হচ্ছে ফায়ার, আর স্পেস বা মেটালের প্যারেন্ট হচ্ছে আর্থ, এন্ড স্পেস বা মেটালের মেটাল হচ্ছে ওয়াটারের প্যারেন্ট। ক্লিয়ার? এটা হচ্ছে সাইকেল অফ ক্রিয়েশন। আর এইখান থেকে তুমি শেপস গুলো জেনে রাখবে, ঠিক আছে? নর্থের মানে ওয়াটারের শেপ হচ্ছে ওয়েভি, এয়ারের শেপ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। এই শেপ গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফায়ার ট্রায়াঙ্গুলার, এগুলো থেকে এটা আর্থ স্কোয়ার, স্পেস বা মেটাল কিন্তু রাউন্ড। ক্লিয়ার? ঠিক আছে ওকে, ঠিক। ঠিক আছে। এরপর আচ্ছা, এরপর জানবো সাইকেল অফ ডিস্ট্রাকশন, রাইট? সাইকেল অফ ক্রিয়েশন বুঝলাম যে কে কাকে ক্রিয়েট করলো, এইবার বুঝবো সাইকেল অফ ডিস্ট্রাকশন, ঠিক আছে? ঠিক আছে সাইকেল অফ ডিস্ট্রাকশন দেখো, ওয়াটার এয়ার বা উড কে ক্রিয়েট করেছে, রাইট? তার মানে ওয়াটারের ওয়াটার ছেলে হলো এয়ার বা উড। ওয়াটার এয়ার বা উড কে ক্রিয়েট করেছে, তার মানে ওয়াটারের ছেলে হলো এয়ার বা উড, ঠিক আছে? এই প্রত্যেক কটা জোন মানে প্রত্যেক কটা এলিমেন্ট তার পরের এলিমেন্টটাকে ছেড়ে দিয়ে নেক্সট এলিমেন্টটাকে ব্লক করে, ডিস্ট্রয় করে। এর যে লাইনগুলো দেওয়া আছে সেই লাইনগুলোকে ভালো করে বোঝো, বুঝলেই বুঝতে পারবে যে সাইকেল অফ ডিস্ট্রাকশনস কি। সাইকেল অফ ডিস্ট্রাকশনস হচ্ছে ওয়াটার এলিমেন্ট তার চাইল্ড এলিমেন্টকে ছেড়ে দিয়ে, প্রত্যেক কটা জোন একটা এলিমেন্টকে ছেড়ে দিয়ে তার নেক্সট এলিমেন্টটাকে ছেড়ে দিয়ে পরের এলিমেন্টটাকে ব্লক করছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিয়ার? দাদু নিজের নাতিকে আটকাচ্ছে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ মানে ওয়াটার এয়ার বা উড কে হ্যাঁ ছেড়ে হ্যাঁ দিয়ে ফায়ার কে ব্লক করলো। ক্লিয়ার? হুম, ফায়ার আর্থ কে, তার কারণ এর ছেলে, ফায়ারের ছেলে তো আর্থ, তো ফায়ার আর্থ কে ছেড়ে দিয়ে স্পেস বা মেটাল কে ব্লক করে, ঠিক আছে? আর আর্থ স্পেস বা মেটাল কে ছেড়ে দিয়ে ওয়াটার কে ব্লক করে, এন্ড স্পেস বা মেটাল ওয়াটার কে ছেড়ে ওয়াটারকে দিয়ে ছেড়ে একে ব্লক এয়ারকে ব্লক করলো। করবে। বুঝতে পারলে? দ্যাট ইজ কল সাইকেল অফ ডিস্ট্রাকশন।